আসসালামু আলাইকুম, কনিচিয়া। যারা এইচএসসি দিয়েছো বা দিবে তাদের জন্য মানাবি লিমিটেড ইউটিউব চ্যানেল কিছু তথ্য নিয়ে আসছে জাপান সংক্রান্ত বিষয়, জাপানের এডুকেশন, জাপানের ক্যারিয়ার। এই নিয়ে অপরের মুখ থেকে আমরা কিছু শুনবো। আচ্ছা, যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো বা সামনে দিবা, 24 ব্যাচ আর 25 ব্যাচের কথা বলতেছি মেনলি, সামনে 26 ব্যাচও আসতেছো। তো তোমাদের অনেকেই বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ হয় না। এটা খুবই আনফরচুনেট, কারণ বাংলাদেশে আসলে সেই পরিমাণের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা নেই। আবার অনেকের টার্গেটও থাকে না পাবলিক বিশ্ববিদ্যালয়ে, অনেকে চায় যে সে একটু ফাস্ট ফরওয়ার্ড ক্যারিয়ার চেস করবে, সে একটু দ্রুত গ্রাজুয়েশন কমপ্লিট করে দ্রুত জব বা ক্যারিয়ার লাইনে আসতে চায়। তাদের ক্ষেত্রে অপশন থাকে হাতে গোনা কয়েকটা পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে। সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর খরচগুলো সম্বন্ধে আশা করি তোমরা অবগত। তারপর আমি যদি একটা আইডিয়া দিই, আপনি মোটামুটি ভালো মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু 10 লাখ থেকে 15-16 লাখ টাকা পর্যন্ত খরচ হয় তোমার আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করতে। এটা শুধুমাত্র পড়াশোনা রিলেটেড খরচ। তো আমি, যাদের এই পরিমাণের সামর্থ্য আছে বা তার চেয়েও কিছু কম আছে, হ্যাঁ, ধরো অনেকে আছে 5 লাখ টাকা সামর্থ্য, 6 লাখ টাকা সামর্থ্য, এরকমও যদি থাকে, তাদের জন্য আমি বলবো জাপানকে কিন্তু তোমরা একটা ক্যারিয়ার পাথ হিসেবে ধরতে পারো। তোমরা আন্ডার গ্রাজুয়েশনটা জাপানে এসে করতে পারো। তুমি যদি ঠিকঠাক ভাবে মানাবির মাধ্যমে প্রস্তুতি নাও, ভাইয়া এভরিথিং গাইড করে। আমি ভাইয়ার পুরো অপারেশনটা দেখেছি, মানাবির মধ্যে আমি গিয়েছি অ্যান্ড দেখেছি যে যাদের তাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনুসারে তাদেরকে কি করা উচিত বা কিভাবে আগানো উচিত, প্রত্যেকটা জিনিস তারা কনসাল্ট করেন। এন্ড বেস্ট পার্ট হলো কোনো ফি ছাড়াই, মানে ওই কনসালটেশন পার্টটা ভাইয়ারা নিজে থেকেই এটা স্টুডেন্টসদেরকে জাস্ট মোটিভেশনের জন্য এটা করে থাকেন। এবং যারা 100% স্কলারশিপ অ্যাচিভ করতে পারে, তারা কিন্তু জাস্ট ইনিশিয়াল যে 5-6 লাখ টাকা, সেই 6 লাখ টাকার মতন সে যদি ম্যানেজ করে, তাহলে কিন্তু তার ফার্স্ট ইয়ারটা সে ওই পরিমাণ টাকা দিয়েই হয়ে যায়। এরপরে থেকে কিন্তু সেকেন্ড ইয়ার থেকে কিন্তু সে নিজেই তার যে লিভিং বা যে এক্সপেন্স গুলো আছে, সে নিজের খরচ নিজেই মিটাতে পারে। তো এইটার আমি জাপানে এসে নিজে যখন স্বচক্ষে দেখলাম এরকম অনেকজন স্টুডেন্ট আছে, তখনই আসলে আমি কনফিডেন্সটা পেয়েছি তোমাদেরকে বলার জন্য। তো আমি এখন এই মুহূর্তে জাপানে আছি, এবং এটাই আমি বলবো যে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়তো যেটা, তারা হয়তো এখনো ডিটারমাইন না প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ে তুমি কি করবা। রেদার তোমার কাছে যদি একটা আদার অপশন থাকে যে তুমি জাপান থেকে পড়ে এখানে, যেহেতু খুব দ্রুত গ্রাজুয়েশন কমপ্লিট করা সম্ভব, এবং এখানে জবের একটা খুব মানে জব, মানুষের একটা ক্রাইসিস আছে, বাংলাদেশের কোয়াইট অপোজিট। বাংলাদেশে তুমি হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করে জব পেতে তোমার অনেক সমস্যা হবে, বাট এখানে সম্পূর্ণ উল্টো। তো এই ব্যাপারটা যদি কাজে লাগাতে চাও, আমি বলবো মাস্ট মানাবির সাথে যোগাযোগ রাখবে, এবং ইউটিউব চ্যানেলটাও খেয়াল রাখবে, সো দ্যাট তুমি তথ্যগুলো জেনে তোমার সাথে ফিট হয় কিনা জাপানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম গুলো, তুমি সেইভাবে প্রস্তুতি নিতে পারবে। আমি বলবো যে তোমরা যেই মুহূর্তে গ্রাজুয়েশন কমপ্লিট করবা, কত সালে, প্রায় 2029-30 সালে, সেই সময় কিন্তু এখনকার বাংলাদেশের চিত্র সেরকম নাও থাকতে পারে, রাইট? কারণ জব ফ্যাসিলিটিস গুলো কিন্তু এখনো সেভাবে তৈরি হয়নি, স্পেশালি ইঞ্জিনিয়ারিং সেগমেন্টের স্টুডেন্টসদের জন্য বা হাই প্রফেশনাল আইটি প্রফেশনাল মানুষদের জন্য। অন দ্য আদার হ্যান্ড জাপানে কিন্তু সেই সুযোগগুলো আছে। আর আরেকটা জিনিস আমি একটু বলবো, অনেকেই ভাবে যে বাইরের দেশে গেলে আমি দেশকে সেবা করতে পারবো কিনা। আমি বলবো ইভেনচুয়ালি বেশি সেবা করতে পারবা তুমি। কারণ তুমি যখন বাইরের দেশে যাবা, তুমি ইভেনচুয়ালি কিছু না কিছু টাকা তো বাংলাদেশে পাঠাবা, এটা কিন্তু রেমিটেন্স হিসেবে কাউন্ট হয়। এছাড়াও ভাইয়ারই নিজস্ব কিছু স্টুডেন্টস আছেন যাদের সাথে আমি পরিচিত হয়েছি এই কয়েকদিনে। তারা বাংলাদেশ এবং জাপান যৌথ যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোতে তারা জব করছেন, সেটা কিন্তু সরাসরি বাংলাদেশে পজিটিভলি ইম্প্যাক্ট রাখতেছে। তো এই যে সুযোগগুলো, এই সুযোগগুলো আমি বলবো মাস্ট কাজে লাগাও। তাহলেই তুমি আসলে কি এই সময় স্মার্ট সিদ্ধান্ত নিতে পেরেছো। ধন্যবাদ। ধন্যবাদ।